নিজের ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার কারণে ৩ দিন ধরে নাওয়া-খাওয়া ছেড়ে দেওয়া ১ম শ্রেণীতে পড়ুয়া স্রোত রাগ করে নিজের রুমে বসে আছে সে। এত তাড়াতাড়ি বিয়ে এটা সে মানতেই পারছে না। তার ফুপি তো তার বেস্ট ফ্রেন্ডের মতো। তাহলে এই প্রস্তাব রাখলেন কিভাবে? হঠাৎ দরজা খোলার শব্দ হলো। স্রোত রাগ করে বলল, "আমি খাবো না বললাম না? আমাকে ডিস্টার্ব করছো কেন?" ওপাশ থেকে কোনো বকুনি এলো না, কোনো কথাও নাই। শুধু একটু পদধ্বনি শুনতে পাওয়া গেল। স্রোত মাথা কাত করে দেখল তার বাবা। বাবাকে দেখে সে মাথা নিচু করে নিল। বাবার সামনে কখনোই গলা উঁচু করে কথা বলার সাহস সে পায় না। স্রোতের বাবা তার পাশে এসে বসল। শান্ত কণ্ঠে বলল, "খাওয়ার সাথে কিসের রাগ?" স্রোত সিম্বনি স্রোত চুপ করে গেল। সত্যিই তো খাওয়ার সাথে রাগ নয়, কিন্তু রাগ দেখাবে কিভাবে? স্রোতের বাবা তার মাথায় হাত রেখে বলল, "আমরা কি তোর খারাপ চাই?" এবার স্রোতের চোখে নেমে এলো বর্ষণ। ভেজা চোখে ফুঁপিয়ে উঠে বলল, "কিন্তু বাবা এখনই বিয়ে, তাও আবার শুভ্র ভাইয়ার সাথে। কেন বাবা? আমি তো লেখাপড়া করতে চাই। তোর কি মনে হয় তোর ফুপি তোর লেখাপড়া বন্ধ করে দিবে?" এবার স্রোত দোটানায় পড়ল। সে জানে তার ফুপি তেমন নয়, কখনোই তার পড়ালেখা বন্ধ করবে না। সে মাথা না নাড়ালো। তার বাবা হেসে বলল, "তাহলে তোর ফুপি না তোর বেস্ট ফ্রেন্ড? তোর মায়ের থেকেও বেশি। হুম, তাহলে এত চিন্তা কিসের তোর? দেখ মা, শুভ্র ভালো একটা ছেলে, মানিস তো?" স্রোত ভেবে দেখল শুভ্র ভাইয়া খারাপ না, যথেষ্ট ভালো, সুদর্শন, দায়িত্ববান ছেলে। পরিবারের সকল ভাই-বোনদের বড় হয়, একটু আধটু গভীর থাকে, শাসনে রাখে সবাইকে, তাই বলে খারাপ বলা যায় না। সকলের ভালোর জন্যই চিন্তা করেন তিনি। এসব ভেবে চুপ হয়ে গেল স্রোত। তার বাবা সেটা খেয়াল করে বললেন, "এসো, খেতে এসো, পরে ভেবে দেখিও" বলে তিনি বেরিয়ে গেলেন। স্রোত একটু পর খেতে বেরিয়ে দেখল তার ফুপি এসেছে। সে চুপচাপ খেয়ে রুমের দিকে আসার সময় কানের কাছে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। "খাওয়া-দাওয়া ছেড়ে অনশন করার নাটক তো দারুণ করলে স্রোত সিম্বনি। তা কোনো লাভ হলো কি?" স্রোত তড়াক করে পেছনে তাকালো। তার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে শুভ্র ভাইয়া। স্রোত কটমট করে তাকাতেই শুভ্র ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। স্রোত হতভম্বের ন্যায় চেয়ে আছে। শুভ্র ভাইয়া আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল, যে কিনা আমাদের সাথে প্রয়োজনের ঊর্ধ্বে তেমন কথাই বলত না। অবশ্য ফুপির একমাত্র ছেলের ফুপির কথা শুনবে এটাই স্বাভাবিক। স্রোত রুমে যাওয়ার একটু পর স্রোতের ফুপি এলো তার রুমে। বিছানায় বসে থাকা স্রোতের মুখটা এখনো আমাবস্যার মতো কালো। স্রোতের ফুপি এসে ওর পাশে বসলে হেসে বলল, "কিরে স্রোত, এত অভিমান আমার সাথে? আমি কি এত খারাপ যে আমার কারণে ৩ দিন উম খাওয়া-দাওয়া ছেড়ে দিলি?" "কি এমন বললাম হ্যাঁ?" স্রোত মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে অভিমানী গলায় বলল, "তুমি তো আমার ফ্রেন্ড ছিলে ফুপিমণি, তাহলে তুমি আব্বুকে এই প্রস্তাব দিলে কিভাবে? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে?" স্রোতের ফুপি হেসে বলল, "তোকে আমার কাছে নিয়ে আসতে চাইছি রে। তুই চাস না আমার কাছে থাকতে?" "তা চাই, কিন্তু এভাবে? আমি তো এখনো এসএসসি দেইনি, আমার পড়ালেখার স্বপ্ন। তোকে কি আমি পড়ালেখা বাদ দিতে বলেছি? আমি জানি তুই পড়ালেখা করতে চাস, নিজের পায়ে দাঁড়াতে চাস, শুভ্র। আর আমি কি তোকে চিনি না? তোকে কি শুভ্র পড়াবে না?" তার ফুপি তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বোঝানোর মতো করে বললেন, "শুভ্র তো পরিবারের সবচেয়ে বড় ছেলে। ওর ওপর অনেক দায়িত্ব। ওর জন্য কত জায়গা থেকে সম্বন্ধ আসছে। তুই তো দেখছিস, কিন্তু আমি চাইছিলাম আমার ঘরের বউটা যেন আমার মেয়ে, আমার নিজের কেউ হয়। তুই আমার চোখের সামনে বড় হয়েছিস স্রোত। তোকে অন্য কারো হাতে তুলে দেওয়ার কথা ভাবতেই পারি না। তাই আমি এটা চাইছি।" স্রোত আর চোখে ফুপুর দিকে তাকিয়ে বলল, "কিন্তু ফুপুমণি, শুভ্র ভাইয়া তো আমার সাথে কখনো ঠিকমতো কথাই বলে না। এরকম মানুষের সাথে বিয়ে হয় না কি? তুমি নিশ্চয়ই জোর করছো তাই রাজি হয়েছে।" "আরে না পাগলি, আমি কেন জোর করব? আমি বলা মাত্রই আমার ছেলে রাজি। আর সেটা বলেছে পড়ালেখা চালিয়ে যেতে হবে কিন্তু। সব দিক খেয়াল আছে তার, বুঝেছিস?" স্রোত অবাক হলো। তবে কিছু বলল না। তার ফুপির কোলে শুয়ে পড়ল। এই মানুষটা তার মায়ের চেয়েও আপন। ছোট থেকেই এই মানুষটার সাথেই তার সবচেয়ে বেশি ভাব। সে চিন্তা করল প্রস্তাবটা খারাপ না। সারা জীবন ফুপায়ের আদর হয়ে ফুপির কাছে থাকবে। স্রোতের ফুপি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ফুপি তার ভাইঝির এই মিষ্টি খুনসুটি আর বিশ্বাসের সম্পর্কটাকে বরাবরই এ বাড়ির সবাইকে মুগ্ধ করে। এরপর আর কি স্রোত আর শুভর বিয়ে ঠিক হয়ে গেল।
স্রোত বিয়ে করে ফুপির বাড়িতে চলে যাবে। বাকি কিছু পছন্দ হোক আর পছন্দ ফুপির কাছে চলে যাবে। এটা নিয়ে স্রেফ ভীষণ খুশি। বাড়ির ভর্তি হইচই করে এলো স্রোতের কাজিন মহল। পরিবারের মধ্যে বিয়ে হওয়ায় আনন্দ আর উচ্ছ্বাস যেন দ্বিগুণ হলো। সকলে উপস্থিত হলো। শুধু এলো না শুভ্র ভাই। তার নাকি পরীক্ষা চলছে। কোনোভাবেই এত আগে আসা সম্ভব না। বিয়ের আগের দিন আসতে পারবেন। সেটা নিয়ে অবশ্য স্রোতের মাথা ব্যথা নেই। সে একদিকে খুশি, অন্যদিকে চিন্তিত। শুভ্র ভাইয়ের সাথে মানিয়ে নিতে পারবে তো? দেখতে, দেখতে বিয়ের দিন এলো। ঝাড়বাতির আলোয় পুরো বাড়ি ঝলমল করছে। চারদিকে মেহেন্দির সুবাস, আত্মীয়-স্বজন আর কাজিনদের হাসাহাসি হল্লোয় পুরো ঘর গমগম করছে। অথচ এই শোরগোলের মাঝেও স্রোতের ভেতরের দোটানাটা যেন থামছেই না। গায়ে ভারী লাল বেনারসি, হাতে কাচের চুড়ি আর মুখে হালকা মেকআপ। আয়নার সামনে বসে নিজেকে দেখে স্রোতের নিজেরই কেমন অচেনা লাগছে। যে মেয়েটা কাল পর্যন্ত স্কুলের ২ বেনি বেঁধে টিফিন ভাগ করে খেত, সে আজ কারোর বউ হতে চলেছে। কাজিনদের দল ততক্ষণে রুমে ঢুকলো। তুমুল চিৎকার করে স্রোতের চাচাতো বোন তুলি হাত ধরে তাকে টেনে তুলল। "আরে আমাদের কনে তো আয়নায় নিজেকে দেখেই মগ্ন। এত দেখতে হবে না রে, শুভ্র ভাইয়া এসে তোকে দেখলে পুরো ফিট খেয়ে পড়ে যাবে।" স্রোত রাগ দেখিয়ে বলল, "তোরা একটু থামবি? মেজাজ এমনিতেই খারাপ।" স্রোতের সত্যিই মেজাজ খারাপ। সে সত্যিই চিন্তিত গতকাল থেকে। চিন্তা বেড়েছে নাচতে, নাচতে বিয়ে করে নিয়ে এখন ভয় হচ্ছে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। এটা সারা জীবনের ব্যাপার। শুভ্রবার সাথে সারা জীবন ভাবলেই ভয় হচ্ছে। আবার এর মধ্যে শুভ্র ভাইয়ার সাথে কোনো কথাই হলো না ওর। শুভ্র ভাইয়া কেমন ডলতে, টলতে এলো গতকাল। কোনো একটা নাকি পরীক্ষা শেষ করে প্রজেক্টের কাজে আটকে গিয়ে পরশু শেষ রাতে ট্রেনে রওনা দিয়েছিল। এমন ভাব যেন বিয়েটা কোনো সাধারণ কাজ। বাসার আসার সময় হলেই ও হলো, ঠিক তখনই বাইরে আকদরের তোড়জোড় শুরু করল। কাজী সাহেব এসেছেন, তার মানে শুভ্রের বিয়ে পড়ানো শেষ। এবার স্রোতের পালা। লম্বা ঘোমটা টেনে নিজের রুমে বসে থাকলো স্রোত। বাকিরা উদগ্রীব হয়ে তাকিয়ে আছে। এবার স্রোতের জবান যেন বন্ধ হয়ে এলো। শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে বুকের ভেতর। হাড় চিপেটার মতো ড্রিম, ড্রিম শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। গায়ে জড়িয়ে থাকা ভারী লাল বেনারসি আঁচলটা খামচে ধরে বসে আছে সে। বরফ শীতল হয়ে আসা হাত দুটো ঠকঠক করে কাঁপছে। নাচতে, নাচতে ফুপির বাড়িতে যাওয়ার আনন্দ তো রাজি হয়ে গেল, কিন্তু বিয়ে শব্দটার পেছনে যে এত বড় একটা দায়িত্ব জড়িয়ে থাকে তা কি সে একবার ভেবে দেখেছে? কাল রাতে যে লোকটা না মুখ ডলতে, ডলতে ট্রেন থেকে নেমে ড্রয়িং রুমে এসে বসেছিল, যার চোখে মুখে আড়ালে তাকে পছন্দ করার বিন্দুমাত্র চিহ্নটুকু সে দেখতে পায়নি, সেই শুভ্র ভাইয়ার সাথেই তার জীবনটা বাঁধতে যাচ্ছে। এরকম বহু চিন্তা মন মস্তিষ্কে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তখন তার ফুপি তার পাশে এসে শক্ত করে হাত ধরে ফিসফিস করে বলল, "খারাপ লাগছে? পানি খাবি?" সে একবার মাথা তুলে বাবা আর ফুপির দিকে তাকালো। তখন কনে এলো, "কাজীর কথা ও কাজীর কথা কাজীর বলা কথা। আপনি কি এই বিবাহে সম্মতি প্রদান করিতেছেন? বলুন মা, কবুল।" ঘরের সবাই স্রোতের দিকে তাকিয়ে। এদিকে স্রোতের গলা শুকিয়ে কাঠ। মুখ ফুটে কবুল শব্দটা বের হতে চাইছে না। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। চোখ বেয়ে গড়িয়ে পড়তে চাইছে এক ফোঁটা জল। ভেজা চোখে তাকালো তার ফুপির চোখের ইশারা দিল। আর ফিসফিস করে বলল, "কবুল বলতে বলছে মা। বলে দে।" নিজের কাপা হাত দুটো শাড়ির আঁচল থেকে শক্ত করে চেপে ধরল স্রোত। গলার ভেতরে সমস্ত ভয় আর দ্বিমতগুলোকে চেপে রেখে নিচু স্বরে উচ্চারণ করল, "কবুল, কবুল, কবুল।" মুহূর্তের মধ্যেই পুরো ঘর আনন্দের গুঞ্জন ছড়িয়ে পড়ল। কাজিনদের করতালি আর মিষ্টি বিতরণের হইচয়ে থমথমে ভাবটা এক মুহূর্তেই কেটে গেল। তার ফুপি পরম মমতায় তার কপালে চুমু খেয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। নিজের অজান্তে চোখ বেয়ে বর্ষণ নেমে এলো স্রোত জীবনীর। এখন থেকে তার পরিচয় ভিন্ন হয়ে গেল। স্কুল পড়ুয়া স্রোত জীবনী থেকে হয়ে গেল অন্য একজনের বউ। শুভ্র মাহমুদের বউ। ভাবতেই শরীরে বিদ্যুৎ খেয়ে গেল। সাথে কান্নার বেগও বাড়ল। সকলকে যে ছেড়ে যেতে হবে। বিয়ের শেষ হতেই আত্মীয়স্বজনের তোড়জোড় আর কোলাহলের মাঝে শুরু হলো বিদায়ের প্রস্তুতি। গাড়িতে ওঠার সময় স্রোত কান্না চেপে রাখতে পারল না। বাবা-মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদল সে। যতই চেনা জায়গা হোক, নিজের বাড়ি ছেড়ে নতুন পরিচয়ে নতুন এক ঠিকানা। সব মেয়েদের মতন নিজের বাড়ি ছেড়ে অচেনা কিন্তু এক নতুন ঠিকানায় পা বাড়ানোর টানাপোড়েন তাকেও কাঁপিয়ে দিয়ে গেল। তার কান্না থামাতে তার ফুপি মজা করে বলল, "এত কাঁদছিস কেন? আমার কাছে যেতেও এত কাঁদতে হয়? আমি কি তোকে ভালো রাখবো না?"
তুই এখানে থাকতি ঐরকমই থাকবি। তোর যা মন চাই করবি। কেউ তোকে কিচ্ছু বলবে না। হয়েছে আর কাঁদিস না।" একটা লম্বা লাল ঘোমটা টেনে বসে আছে স্রোত। একটু আগেই তার এবং শুভ্র ভাইয়ার কাজিনের দল সব একত্রে মিলে হৈ, হৈ করে স্রোতের শ্বশুরবাড়ি অর্থাৎ ফুপির বাড়িতে এসেছে। আর এখন তারাই ওকে শুভ্র ভাইয়ার রুমে বসিয়ে গেছে। এই রুমে সে আগেও এসেছে কিন্তু তখন ছিল এক পরিচয় আর এখন এক পরিচয় তার নিজেরই রুমেই বলা যাবে। আগে এই রুমে কত এসেছে শুভ্র ভাই বাসায় না থাকলে তো ফুপির সাথে বসে এখানে আড্ডা দিত। অথচ আজকের অনুভূতিটা একেবারেই আলাদা। স্রোত ঘোমটার নিচু থেকে দু হাত দুটি একটু উঁচিয়ে দেখল। হাত নাড়াতেই চোরে হালকা ঝিনঝিন শব্দ করে উঠল। নিস্তব্ধ ঘরে সেই শব্দেই চমকে ওঠার আবার বাধ্য মেয়ের মতো গুটিয়ে বসল সে। বাইরে ততক্ষণে কাজিনদের খিলখিল হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা নাকি শুভ্র ভাইয়াকে আটকাবে। মোটা অঙ্কের বকশিশ না দেওয়া পর্যন্ত ঘরে ঢুকতেই দেবে না। কিন্তু শুভ্র ভাইয়া তো আর অত সহজে গলে যাওয়ার পাত্র নয়। সে তো এক ধমকে ওদের চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একটু পরেই বাইরে সব কোলাহল শান্ত হয়ে এলো। ভারী কিছু পদ শব্দ এগিয়ে এলো ঘরের দরজার দিকে। স্রোতের হাতের তালু দুটো ঘেমে ভিজে উঠল সে। শাড়ির লাল আঁচলটা ২ হাত শক্ত করে চেপে ধরে চোখ দুটো এক প্রকার বন্ধ করেই ফেলল। দরজাটা খোলার খুব মৃদু একটা শব্দ হলো। অতঃপর ঘরে ভেসে এলো একটা সুবাসিত রুম স্প্রে আর পারফিউমের মিশালো শুভ্র ঘরে ঢুকেই ঘরের থেকে দরজাটা খিলটা লাগিয়ে দিল। কয়েক সেকেন্ডের নীরবতা। কোনো কথা নেই। শুভ্র ধীর পায়ে এগিয়ে আসছে বিছানার দিকে। স্রোতের মনে হলো তার হৃদস্পন্দন এত জোরে চলছে যে শুভ্র ভাইয়া হয়তো বাইরে থেকে তা শুনতেই পাচ্ছে। শুভ্র এসে বিছানার ঠিক সামলে দাঁড়ালো। কিছুক্ষণ কথা না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লাল ঘোমটায় মুখে ঢেকে রাখা ছোট্ট মেয়েটার দিকে। অতঃপর একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে শব্দ পাওয়া গেল। শুভ্র বিছানার একপাশে বসলো। খাটটা সামান্য আ দেবে যেতেই স্রোত আরো আষ্ট হয়ে গেল। শুভ্র ভাইয়া নিজের শেরওয়ানিতে হাত দিয়ে বলল, "ঘোমটাটা এত লম্বা করে ঢেকে রেখে ভিতরে নিঃশ্বাস আটকে রেখে মরার কোনো পরিকল্পনা আছে নাকি?" অতঃপর হব আ বলা বলা হবে শুভ্র মাহমুদ বিয়ের রাতেই নারী নির্যাতন করে বউ মেরে ফেলেছে। এমন কথায় স্রোত ঘোমটা একটু পেছনে হেলিয়ে দিল। মুখটা দিয়ে কোনো জবাব বেরোচ্ছে না তার। কি বা বলবে শুভ্র ভাইয়ার সাথে? শুভ্র আড়ালে একটু হেসে বলল, "তোমার ওই বস্তার মতো শাড়ি আর গয়না দেখে আমারই গরম লাগছে। যাও চেঞ্জ করে আসো। যাও ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো।" আচ্ছা, ছোট্ট করে বলে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল স্রোত। শাড়ি নিয়ে উঠতে গেলে বিছানা থেকে নামতেই পায়ের সাথে শাড়ি লেগে পড়ে যেতে নিলে আল্লাহ বলেই চোখ খিচে বন্ধ করে নিল। হুট করে খেয়াল করলো একটা হাত তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। সে পিটপিট করে চোখ খুলে দেখলো শুভ্র ভাই ওরই দিকে তাকিয়েছে। শরীরে যেন বিদ্যুৎ খেয়ে গেল। স্রোত একটা ঢোক গিলে সোজা হয়ে দাঁড়িয়ে সরে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে শুনলো শুভ্র ভাই বিড়বিড় করে বলছে, "এরকম পিচ্চি দুর্বল একটা মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আম্মু। সর্বনাশ!" শুভ্রর বিড়বিড় করে বলা কথাগুলো স্রোতের কানে পৌঁছাতে মুহূর্তের মধ্যে তার লজ্জা উবে গিয়ে একরাশ মেজাজ চড়ে গেল পিচ্চি। দু দুর্বল সে নাকি পিচ্চি ১ম শ্রেণীতে পড়ে বলে কি সে অতটাও পিচ্চি নাকি? স্রোত এক ঝটকায় মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। ২ হাতে শাড়ির কুচিটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, "আমি কিন্তু একদম পিচ্চি নই শুভ্র ভাইয়া। আর আমি কোনো দুর্বল মেয়েও নই। পা পিছলে তো যে কারো অ্যাক্সিডেন্ট হতে পারে। তার সাথে দুর্বলতার কি সম্পর্ক? এটাকে অ্যাক্সিডেন্ট বলে বুঝেছেন?" শুভ্র শেরওয়ানি ছেড়ে টি-শার্ট গায়ে গলাতে জবাব দিল, "না।" স্রেত হতভম্ব হয়ে আ জবাব দিল, "কি না? বুঝিনি।" "বুঝাতে হবে না আপনার" বলে স্রোত ধুপধাপ করে ওয়াশরুমের দিকে যাচ্ছে। শুভ্র বলল, "ওয়াশরুমে আমার জামা সেসব পড়তে যাও নাকি?" স্রোতের পা থমকে গেল। পেছনে ফিরে বিস্ময়িত দৃষ্টিতে চেয়ে বলল, "তাহলে আমি কি পড়ব?" শুভ্র বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে বলল, "আমাদের আদরের ফুপি আ তো তোদ তোমার আদরের ফুপি আলমারিতে ভর্তি করে রেখেছে দেখো। ড্রেস ভর্তি করে রেখেছে দেখো। এবার আমি ঘুমাবো, ডিস্টার্ব করবে না।" স্রোত দ্রুত কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল শুভ্র বিছানায় একপাশে ঘুমিয়ে আছে। আরেক পাশে তার জন্য খালি রাখা। আরো খুব টায়ার্ড লাগছে তাই দেরি না করে শুয়ে পড়ল। যদিও কিছুটা আনকমফোর্টেবল লাগছিল তবুও কিছু করার নেই। বিয়ে যখন করেছে একসাথে থাকতে হবে এই ভাবতে অনেকক্ষণ পর স্রোতের চোখে ঘুমের দেখা মিলল। সকালে ঘুম থেকে উঠে ফুপির কাছে গিয়ে বসেছিল স্রোত।
আজ নাকি আবার মেহমান আসবে এত মানুষজন আর ভালো লাগছে না তার। কাজিনরা সবাই বসেছিল একসাথে। শুভ্রকেও জোর করে এনেছে ওরা। কিন্তু সে চুপচাপ এক কোণে বসে আছে, না হয় ফোন ঘাঁটছে। স্রোতের এক কাজিন বলে উঠল, "আরে শুভ্র ভাইয়া সারাক্ষণ ফোনে কি এত কাজ তোমার? আজ না তোমার বিয়ের পরের দিন? নতুন বউয়ের পাশে না বসে ফোনের স্ক্রিনের দিকে এভাবে তাকিয়ে থাকলে হবে? আসে এদিকে বসো।" ছবি-টবি তুলে একটু ওদের কথায় শুভ্র ভাইয়া চোখ তুলে তাকালো ওদের কথাকে অসম্পূর্ণ প্রত্যাখ্যান করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, "এই তোদের পড়ালেখা নেই? এসএসসি পর্যন্ত দেখছি লাফালাফি আর নাচানাচি করছিস।" ১ম এ সবাই একটু দমে গেল। শুভ্র ফুফাতো ভাই বলে উঠে দাঁড়িয়ে বলল, "এত কথা জানি না, এদিকে আয় ছবি তুলবো মানেই তুলবই।" উস্কানি পেয়ে সকলে একযোগে হলো এক প্রকার জোর করে শুভ্রকে স্রোতের পাশে বসিয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছে। ছবি তোলার পুরো সময়টা স্রোতের বুকের ভেতর ধুকপুকানি যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল। শুভ্র একদম ওর গা ঘেঁষে বসেছে। শুভ্রর নীল শার্টের হাতা স্রোতের গায়ে ছুঁয়ে যাচ্ছে বারবার। লোকটার শরীর থেকে ভেসে আসা হালকা পারফিউমের সুবাস স্রোতের মনটাকে কেমন যেন চঞ্চল করে তুলছিল। শুভ্র কিন্তু একদম স্বাভাবিক মুখে সোজা হয়ে বসে রইল। কাজিনরা কত কি বলে হাসানোর চেষ্টা করল। হাত কিভাবে রাখতে হবে তা নিয়ে কত হুকুম দিল। শুভ্র সব মেনে নিল। এটাই স্রোতের কাছে আশ্চর্যের বিষয়। এত সহজে শুভ্র ভাই মেনেও নিল। ছবি তোলা শেষে যে যার মতো আড্ডা দিল অনেকক্ষণ। এরপর মেহমান আসলো। মেহমান বলতে সবাই ওদের পরিবারেরই আত্মীয়। কম বেশি সবাইকে চিনে সে। কিন্তু ছটফটে স্রোত নতুন বউ হয়ে চুপচাপ বসেছিল সারাটাক্ষণ। সন্ধ্যার পর মানুষ কমে গেল। রুমে যাওয়ার ফুসরত পেয়েছে সে। কিন্তু ফ্রেশ হয়ে বেরোতেই বাধল বিপত্তি। মাত্রই হাত মুখ ধুয়ে বেরিয়েছে সে। শুভ্র বিছানায় বসে ফোন দেখছিল। স্রোতকে বেরোতে দেখে বলল, "মামা, তোমার বই খাতা সব দিয়ে গেছে। এখন পড়তে বসো।" এক ধকলের পর হুটহাট পড়তে বসার কথা শুনে চোখ বড়, বড় করে তাকালো স্রোত। মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, "অ্যাঁ না বলে পড়তে বসো। বিয়ে করে সপ্তাহখানেক নেচেছ। সামনে যে টেস্ট এক্সাম ভুলে গেছো? যদি রেজাল্ট খারাপ হয় তাহলে খবর আছে।" সৈয়দ অবাক হয়ে বলল, "তাই বলে এখন পড়তে বসবো? কালকেই মাত্র বিয়ে হয়েছে। আর এছাড়াও আমি খুব টায়ার্ড আজকে।" শুভ্র চোখ ছোট, ছোট করে চেয়ে বলল, "বিয়ে করেছ তো কি হয়েছে? তাই বলে পড়ালেখা মাফ এটা ভেবো না। বিয়ে হয়েছে বলে পড়ালেখা কম করলেও হবে। বরং এখন পড়ালেখা বেশি, বেশি করতে হবে আরো।" "আরে আমি তো পড়ালেখা করব না বলিনি। যাই হোক আজকে পড়তে পারব না। আপনি পড়ুন আমার পড়া।" বলতে, বলতে স্রোত রুম থেকে বেরিয়ে গেল। শুভ্র একটু হেসে গলা উঁচিয়ে বলল, "আজকে ছাড় দিলেও পরের দিন থেকে উড়াধুরা পড়তে হবে। আমি নিজে পড়াবো, দেখব কে কি বাহানা দেয়।" স্রোত সবটা শুনে ভেংচি কেটে ফুপির রুমে চলে গেল। রুমে ঢুকতে, ঢুকতে বিড়বিড় করলো, "মানুষ বিয়ে করতে আনন্দ করে, গিফট চায়, আর আমাকে পড়াতে বসাচ্ছে। পড়াতে চেয়েছি ঠিক, তাই আছে তাই বলে এমন? হায় আল্লাহ!" তার ফুপি ওকে বিড়বিড় করতে দেখে প্রশ্ন করল, "কি হয়েছে রে? কি বলছিস?" স্রোত বিছানায় বসে নিজের কথার ফুলঝুরি খুলল। আর বলল, "না ফুপি, তোমার ছেলে আমাকে এখন পড়তে বসতে বলছে। আমি কি টায়ার্ড না বলো?" তিনি হেসে উঠলেন। স্রোতের মাথায় হাত বুলিয়ে বললেন, "হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। আমার ছেলেটা কিছুই বোঝে না। তুই রেস্ট কর। কি খাবি বল বানিয়ে আনি।" স্রোত ওর ফুপির কোলে মাথা রেখে বলল, "না, কিছু খাবো না। তোমার সাথে আড্ডা দিব।" ফুপি মুচকি হেসে স্রোতের চুলে আঙ্গুল চালিয়ে দিতে, দিতে বললেন, "আজকে সারাটা দিন বড্ড উম ঝুঁকি গেছে তোর উপর দিয়ে না রে?" স্রোত ফুপির কোলে মুখ গুজে আদুরে গলায় বলে উঠল, "পা দুটো এখনো ব্যথা করছে। আর তোমার ওই রোবট ছেলেটা মনে হয় জন্ম থেকেই বেশি সিরিয়াস। বিয়ের পরের দিন মানুষ বউকে কফি শপে নিয়ে যায়, একটু মিষ্টি কথা বলে, আর উনি এসেই সোজা টেস্ট পরীক্ষার ভয় দেখাচ্ছেন। যেন আমি পড়তে না বসলে দেশটা ভেসে যাবে।" স্রোতের ফুপি হাসিতে ফেটে পড়লেন। স্রোতের পিঠে হাত বুলিয়ে বললেন, "ওর গাম্ভীর্য তো তুই ছোটবেলা থেকে দেখে আসছিস। ও তো মুখ ফুটে সহজে নিজের অনুভূতির কথা বলতে জানে না। খুব চাপা স্বভাবের জানিস তো। এই ছেলেটা কিছুই শেয়ার করতে চায় না কারো সাথে। তুই পারবি না ওকে বুঝে নিতে?" স্রোত চুপ হয়ে গেল। কি বুঝবে সে শুভ্র ভাইয়াকে? সেটা তার কর্মব্যাপারে। এই লোকটাকে বুঝতে গেলে নির্ঘাত নিজের মাথাকে আইনস্টাইনের মাথা বানাতে হবে। স্রোত
দেখে আবার বললেন, ও কাউকে নিজের মনের কথা শেয়ার করতে পারে না বুঝলি? মুখ ফুটে একটা আবদার করেছিল সেটা পূরণ করার চেষ্টা করেছি। তার আছেও বড় বিষয় তোকে ওর বউ করে এনেছি। তুই এখন থেকে ওকে বুঝবি, ঠিক আছে? একটু চুপচাপ হলে ও যে কতটা ভালোবাসে সেটা তুই আস্তে, আস্তে বুঝতে পারবি। এখনো যে সকালে কত খেয়াল রাখে সেটা টের পাস না। শেষ কথা হলো তুই এখন শুভ্রর বউ, তাই না? তাই ওর সবটা তোকেই গুছিয়ে নিতে হবে। পারবি মা? স্রোত হঠাৎ চুপ হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল কাল রাতে শাড়িতে পা পিছলে পড়ে যাওয়ার সময় শুভ্র খপ করে ধরে ফেলার মুহূর্ত কিংবা একটু আগে কাজিনদের আবদার মেনে কোনো আপত্তি ছাড়া নিঃশব্দে ওর পাশে এসে বসার দৃশ্যটা। মুখে রাখলেও গভীর ভাব ধরে রাখলেও মানুষটা আদতে ওর কোনো ক্ষতি চায় না, বরং পড়ার নাম করেই ওকে একটু সহজে করার চেষ্টা করছিল হয়তো। শুধু এখন নয়, বিয়ের আগেও সবাইকে উনি যেভাবে সামলাতো বা সকলের খেয়াল রাখতো সেটা তো স্রোত জানেই। মনে, মনে ভাবল বিয়ে যখন হয়েছে শুভ্র ভাইয়ের দায়িত্ব নেওয়া তো সত্যিই তার কাজ। উনি কি পছন্দ করে না করে সেটাও তো তাকেই দেখতে হবে। মনে খবরটা ওকেই রাখতে হবে, তাই না? ভাবতে, ভাবতে গাল দুটো লাল বর্ণ ধারণ করল। নিজের চিন্তা ভাবনা নিজেই লজ্জা পেল। অদ্ভুত একটা শিহরণ খেয়ে গেল তার মনে। সে তার ফুপির দিকে তাকিয়ে একটু মাথা নাড়ালো। অর্থাৎ সে পারবে। ফুপি হেসে বলল, "এই তো ভালো মেয়ে আমার। শোন, চিন্তা করবি না, বুঝেছিস? একটা সম্পর্ক শুরুটা এরকমই হয়। একটু আস্তে থাকেই। তবে তাই বলে দূরে সরে থাকবি না। দেখবি সব সময় যত গড়াবে তোরা দুজন দুজনকে আরো গভীর চিনবি। একজন অন্যজনের মনের ভাষা পড়তে শিখবি। ভালোবাসা তো একদিনে তৈরি হয় না রে। তা তো ধীরে, ধীরে অনুভূতির শিকড়ে ছড়িয়ে ডালপালা মেলে।" স্রোত নিঃশব্দে মাথা নাড়ালো। স্রোতের মাথায় হাত বুলিয়ে ওর ফুপি আবার বলল, "মন থেকে দোয়া করি তোরা অনেক সুখী হ। তোদের জীবনের সুখের মেয়াদ যেন কোনদিন শেষ না হয়। এই পঞ্জিকার পাতা পেরিয়ে ভালোবাসার এই বসন্ত যেন আমৃত্য আমিলন হয়ে রয়।" ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।